নমস্কার, আমি পরমাশিস ঘোষ রায়। আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে। তার বিষয়টা হচ্ছে, যে কারণ সেটা হচ্ছে যে আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি গত 23শে মে 2025, যেটা আজকে নিয়ে মাত্র দুদিন, যাকে বলা যায় একেবারে যেন আতুর ঘরে। আমি ইউটিউব চ্যানেলটা কেন খুলেছি আপনাদেরকে আগের দিনও আমি জানান দেওয়ার চেষ্টা করেছি, বা আমি অবশ্যই যখনই কথা বলবো আমার ইউটিউব চ্যানেলের কেন আমার খোলার ভাবনা, কি ব্যাপার, কি উদ্দেশ্য, অবশ্যই আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। প্রথমে এটাকে ভূমিকাও বলতে পারেন। কীরকম? আমি পেশাগত কারণে 2 দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কাজ করছি। সেই কাজ করার সুবাদে আমার কিছু মনে প্রশ্ন সবসময় জাগত বা জেগেছে। ব্যথা পেয়েছি, মনে কষ্ট হয়েছে, জ্বালা হয়েছে, ভালো লাগাও ছিল, সব কিছু মিলিয়ে। কিন্তু পেশাগত কারণের একটা নির্দিষ্ট সীমার মধ্যে, যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যম, দেশের খবর বিদেশকে পাঠানো, অবশ্যই সেটা সরকারিভাবে যতটুকু সংবাদ মাধ্যমের কাছে বলা হয় সেটুকুই আমি পেশাগত কারণে আমি সংবাদ প্রেরণ করে থাকি। কিন্তু তারপরেও একেবারে সাগর থেকে পাহাড়, বহু মানুষ, এই 24টা বছরে বহু মানুষের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি। ভালো মন্দ, প্রথিতযশা মানুষ, রাজনীতিক, একেবারে মাটির মানুষ, গ্রাসরুট লেভেল, এসব বিষয় একটা বিরল অভিজ্ঞতা আমার মধ্যে হয়েছে, আমার ঝুলিতে রয়েছে। সেই সব অভিজ্ঞতা দেখেও আমার মনে হয়েছে আমাদের সমাজ কিন্তু এখনও অনেক পিছিয়ে। কেন এই কথাটা বলছি? আমি গত পরশুদিন 23শে মে 2025 আমার এই ফেসবুক এবং ইউটিউবের যে চ্যানেল, যে ভয়েস অফ পরমাশিস আমি নাম দিয়েছি, সেখানে আমি গত পরশুদিন যে বিষয়টি নিয়ে আলোকপাত করেছিলাম, আমার কষ্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমি একদম প্রথমেই বলি, এটা কিন্তু আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব এটা আমি করিনি। এটা আমার নিজস্ব স্বাধীনতা, এটা আমি নিজে কিছু বলবো। এই বলার মধ্যে আমার নিরপেক্ষতা যতটা থাকবে, সত্যতা ততটা থাকবে, আমার গলার আওয়াজ ততটাই উচ্চস্বরেই থাকবে। আমার কথা সরকারের বিরুদ্ধে যেতে পারে, সরকারের পক্ষে যেতে পারে। আমার এই কথা নিরপেক্ষতার সঙ্গে আমি বললে হয়তো কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, তাতে আমার কোনো যায় আসে না। আমি এখন বলবো, বলে শান্তি পাবো। আমার মনের ব্যথা, আমার অভিব্যক্তি আমি আপনাদের সঙ্গে প্রকাশ করব। আপনাদের কাছেই আমি প্রশ্ন করব, যে প্রশ্ন মানে আমি এতদিন বিদ্ধ হয়েছি, যার উত্তর হয়তো যতদিন বাঁচবো সেটা খোঁজার চেষ্টা করব। সমাজ থেকেই খুঁজবো, আপনাদের কাছ থেকেই খুঁজবো, আপনাদের সঙ্গে আমার মত বিনিময় করব, আপনাদের পরামর্শ নেব। আপনাদের সমালোচনা আমার খোরাক হবে নিজেকে তৈরি করার। তার কারণ আমি আত্মসমালোচনা করব, আত্মসন্তুষ্টিতে না ভুগে। কিন্তু সেই জায়গাটা পেতে গেলে আমার নিজস্ব একটা প্ল্যাটফর্ম দরকার, যেটা আমি নিজে পরিচালনা করব। সেই জন্যই আমার এই গড়ে তোলা ইউটিউব চ্যানেল, এবং যেটা ইউটিউবেও যেটা যাবে, এবং সেটাও আমার ফেসবুক পেজে, পরমাশিস ঘোষ রায় আমার নাম, সেই ফেসবুক পেজেও সেটা আমি আপলোড করব জনমানসে ছড়িয়ে দেওয়ার জন্য। তো আজকে চলে আসবো আজকের মূল যে আমার আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে আগের দিনে যেমন ছিল একটা চিপস একটা আত্মহত্যার কারণ, একটা চিপসের প্যাকেট, আজকের আমার আলোচনার বিষয় আমাদের বুদ্ধি মাথায় থাকছে না হাঁটুতে। কেন এই কথাটা বললাম? আমি নিজেকেই নিজে এই প্রশ্নটা করছি। কেন করছি? আমার মনে হয়েছে বাঙালি জাতিটা, বাংলা ভাষাটা আমরা কোথাও যেন একটু কারুর দ্বারা প্ররোচিত হয়ে, কুচক্রে পড়ে, আমরা যাকে ইংরেজিতে বলা হয় এক্সপ্লয়েড আমরা হচ্ছি। কেন কথাটা বললাম? প্রসঙ্গক্রমে আসি। আজ 10ই জ্যৈষ্ঠ 1432 সন, 1306 খ্রিস্টাব্দের 11ই জ্যৈষ্ঠ। আমি মনে করি, আপনারা মনে করেন কিনা জানি না, বাংলা ও বাঙালির জাতিসত্তার দুই প্রথম পুরুষ আমাদের কৃষ্টি এবং সংস্কৃতির মধ্যে যারা জড়িয়ে রয়েছেন, অবশ্যই আদর্শ তো আছেই, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল। আগামীকাল বিদ্রোহী কবির
প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী। যে মানুষটা এপার বাংলাতেই আমাদের পশ্চিমবঙ্গের অধুনা বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, সেই মানুষটি কিন্তু আমার ওপার বাংলার বাংলাদেশের জাতীয় কবি। আমরা এটা কি অস্বীকার করতে পারি? নিজের বুকে হাত রেখে বলুন তো। যারা আমরা কম বেশি, আমাদের হয়তো অর্থ বেশি নেই, সামান্য একটা সরকারি চাকরি করি, সামান্য রোজগার, ছেলে মেয়েকে বাংলা মিডিয়ামে পড়ায় বা ইংলিশ মিডিয়ামে পড়াই, বাবা বাংলা শেখ, একটু গান শেখ, একটু আঁকা শেখ। আমরা কিন্তু আমাদের সংস্কৃতির ওপরে, আমরা আমাদের কৃষির ওপরে আমরা অবলম্বন করে বাঁচার চেষ্টা করি। 25শে বৈশাখের পর জ্যৈষ্ঠ মাস আসলেই বাংলা ও বাঙালির, এপার বাংলা বলুন, এপার বাংলা বলুন, ওপার বাংলা বলুন, পৃথিবীর যে যে প্রান্তে যে যে বাঙালিরা আছেন, আপনারা কি অস্বীকার করতে পারেন শনিবার বা রবিবার না হলেই আপনারা রবীন্দ্র নজরুল সন্ধ্যা করেন না? এই কৃষ্টিটা, এই সংস্কৃতিটার যারা আমরা বিলং করি, তাদের মধ্যে, আমাদের মধ্যে এত বিদ্বেষ কেন থাকবে? রাজনীতি, কূটনীতি, পররাষ্ট্রনীতি, বিভিন্ন কারণে দেশটা ভাগ হয়েছে, আমি সেসবে যাব না। দেশ ভাগ হলেই কি আমরা আমাদের শত্রু হয়ে যাব, বিদ্বেষ ছড়াবো? ও এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ, আমিও তো সেই তরিতে গা ভাসানোর জন্যই আমার ইউটিউব চ্যানেল খুলেছি। আমরা কি এক্সপ্লয়েট হচ্ছি না? আমরা কি বুদ্ধি মাথা দিয়ে বার করছি? একটু ভাবুন তো। আমরা কোনো পশ্চিমী দেশ, কোনো কুচক্র আমাদের এই মিলটাকে, আমাদের ভালো লাগাটাকে, আমাদের পাশে থাকাটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে নয় কি? আমার তো মনে হয়। কেন মনে হয় বলবো? অনেকে বলছেন নজরুল ছুঁড়ে ফেলে দিন। তারা কেন বলছে আমি জানি না, আমি বলছি তার বুদ্ধি হাঁটুতে, মাথায় নেই। বিদ্যাসাগর ওপার বাংলায় পড়ানো হয় না? বর্ণপরিচয় ওপার বাংলার মানুষরা পড়েনি? আমরা পড়িনি? যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, অ আ ই হর্ষই ক খ গ, কোথা থেকে শিখেছেন? তারা তো এই বাংলা ভাষাটার জন্য দেশটা স্বাধীন করলো, আমরাও পাশে থাকলাম 52 পরে 71। আপনারা অস্বীকার করছেন, কেন করছেন? কোন প্রেক্ষিতে করছেন? আচ্ছা, অস্বীকার করছেন। আজকের দিনে দাঁড়িয়ে গণ অভ্যুত্থান করেছেন, কেন করেছেন? গলার আওয়াজ কোথা থেকে এসছে? প্রতিবাদের ভাষা কোথা থেকে এসছে? বাংলা ভাষাটা শিখেছেন বলেন তো। এই ভাষাটাকে বাঁচানোর জন্য তো লড়াই করেছেন, দেশটাকে স্বাধীন করেছেন, পড়াশোনা শিখেছেন। তারপরে আপনি মনে হচ্ছে আপনার অধিকার লঙ্ঘিত হয়েছে। আওয়ামী লীগ দেশটাকে শুষে নিয়েছে, 15 বছরের ভোটের নামে প্রহসন হয়েছে। আপনারাই তো গণ অভ্যুত্থান করেছেন। কেন? স্বাধীন বাংলাদেশ আপনারা করেছিলেন, সেই অধিকার লঙ্ঘন হচ্ছে বলে আপনারা গণ অভ্যুত্থান করেছেন। কেন করেছেন? নতুন বাংলাদেশ গড়ব। আপনাদের মনে হয়েছে শেখ হাসিনা এখানে পালিয়ে এসেছে, মনে হয়েছে, হতেই পারে। আপনারা বলেছেন ভারত সবসময় ওই সরকারকে পাশে থেকেছে। কেন থেকেছে? ভারত এবং বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক সব দিক থেকে, অর্থনৈতিক, বাণিজ্যিক, সেই জায়গাটা এখন ভেঙে যাচ্ছে। আপনাদের ক্ষতি হচ্ছে না? আমাদের ক্ষতি হচ্ছে না? আমার উভয় পক্ষকে প্রশ্ন, আমি পেশাগত কারণে যতটুকু সড়ক পথেই বলি, যে কটা বন্দর এরিয়াতে গেছি, মানে বর্ডার এরিয়াতে গেছি, তারা অত্যন্ত ওপার এপার মিলিয়ে অত্যন্ত তারা এক্সপায়ার্ড। অনেক ক্ষতি হচ্ছে। কি ক্ষতি হচ্ছে? আমি একটা খতিয়ান তুলে ধরছি। বাংলাদেশের ক্ষতি হচ্ছে 80% পোশাক শিল্পীর, যে 11% প্রতিনিধিত্ব করে জিডিপির, সেই জায়গাটা নেমে এসেছে। বর্তমানে গভীর সংকটে বাংলাদেশের গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, দেশের 1/3 যোগান দিত, অর্থাৎ 800 থেকে 900টি কারখানা এখন বন্ধ। দেশের 100 থেকে মানে 1/3 যোগান ইন্ডিয়াতে আসতো, সেটা এখন বন্ধ। স্থলবন্দর বন্দর ভারত সরকার, নিরাপত্তা আমাদের দেশের স্বাভাবিক। আপনাদের ওখানে যা পরিস্থিতি, সেখানে আমরা তো নিরাপত্তার কথা ভাববই। গণ অভ্যুত্থানের পরে দুদেশের সীমান্ত পর্যায়ে নয়াদিল্লিতে বৈঠক হয়েছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছে, কথা চালাচালি হয়েছে, সবই হয়েছে।
শুধুমাত্র কিছু মানুষ ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ চরিতার্থিত করার জন্যে ভারতের উপরে বিদ্বেষমূলক কথা বলছেন, আবার ভারত থেকে কেউ বাংলাদেশের উপরে বিদ্বেষমূলক কথা বলছেন। তাতে কি লাভ হচ্ছে? রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। যে মানুষটাকে আপনারা আসনে বসালেন দেশটাকে পরিচালনা করার জন্য, সংস্কারের জন্য, অধিকার রক্ষার জন্য, নির্বাচন হবে, তাকে সরিয়ে দেওয়ার জন্য আপনাদের মতের বিরোধ হচ্ছে। তাতে কি ক্ষতি লাভ হচ্ছে? ভারতের ওপরে ভারত কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট নিচ্ছে, আপনারাও নেবেন, সার্বভৌম দেশ। তাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যেমন নষ্ট হচ্ছে, অর্থনৈতিকভাবে বিপুল পরিমাণে ক্ষতি হচ্ছে। কি ইন্ডিয়ার ক্ষতি বলি, রপ্তানিতে হ্রাস 2020-21-22 অর্থ বছরে রপ্তানি ছিল $16.2 বিলিয়ন, সেটা 2023-24 গিয়ে দাঁড়িয়েছে $11.1 বিলিয়ন, অর্থাৎ প্রায় 31.5% কমে গেছে। শিল্পক্ষেত্রে ভারতের কি ক্ষতি হচ্ছে? প্রভাব ভারতীয় ইঞ্জিনিয়ারিং শিল্প, পণ্য, সিফুড, ওষুধ, ফার্মাসিউটিক্যালস সব ব্যাহত। আপনারা জানেন কলকাতা শহরে, আমি সকলকে বলছি, কলকাতা শহর, দক্ষিণ ভারত, যত প্রাইভেট হসপিটাল আছে, কত লোকের চাকরি হয় জানেন? হসপিটালগুলো ঢুকছে এই মুহূর্তে। পশ্চিমবঙ্গে চাকরি নেই অনেকে বলে, কিছু তো ছিল, কিছু তো ছিল। পশ্চিমবঙ্গে বাদ দিন, টাটা মেমোরিয়াল, ভেলোর, সিএমসি, দক্ষিণ ভারত। ও আপনারা বলবেন আমরা মালয়েশিয়ায় যাব, চায়নায় যাব, দুবাইতে যাব, খরচা তো জানেন। ক্যান্সার রোগে কত খরচা হয় জানেন? চিকিৎসা করাতে আনলিমিটেড, কোনো তো সীমা থাকে না। আপনাদের পয়সা থাকতেই পারে। আপনাদের দেশে ডলার সংকট দেখা দিয়েছে এই মুহূর্তে, বাংলাদেশে আমদানি কমেছে, ভারতের বাণিজ্যিক সম্পর্ক কমে গেছে। স্থলবন্দর দিয়ে যে জিনিসটা আনতে সুবিধা হতো সেটা আপনারা জলপথে আনতে হবে। কোথায়? সেই মহারাষ্ট্র আর কলকাতা বন্দর। যেটা 12 ঘন্টায় আসতে সময় লাগে সেটা লাগবে 3 দিন। আমার নিজের মনে হয়েছে, আমি পেশাগত কারণে সমস্ত সমীক্ষা তথ্য দেখেছি, রাষ্ট্রনায়করা, দেশনায়করা যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের সঙ্গে সহমত হন, অকারণে বিদ্বেষ ছড়াবেন না। আমি শুধু বাংলাদেশের মানুষদের বলছি না, আমাদের মধ্যেও যারা গণমাধ্যমে আছেন, সমাজ মাধ্যমে আছেন, দেশের কথা ভাবুন। আমরা আমাদের দেশের কথা ভাববো, আপনারা আপনাদের দেশের কথা ভাবব। পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন। আপনার বাড়িতে আগুন লাগলে আমার আঁচ আসবে না? আমার প্রতিবেশী রাষ্ট্রে যদি সমস্যা থাকে আমার সমস্যা হবে না? সমস্যার সমাধানের আমরা পথ খুঁজি। আমার সঙ্গে আপনারা বিদ্বেষ, ঝগড়া, অশান্তি বাঁধিয়ে রাখলে কারুর হয়তো লাভ থাকতে পারে, সেটা আমরা বুঝেও কেন বুঝছি না। ইসলাম মারতে শেখায় নাকি? ইসলাম আমাদের বাঁচতে শিখিয়েছে, মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। কোন ধর্মে হানাহানির কথা বলেছে? কোনো ধর্ম সন্ত্রাসবাদ শেখায় না। যারা বলে তারা এটা ইউজ করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা লড়বো, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে লড়বো না। দেশ রক্ষা করুন, সমাজ রক্ষা করুন। আর যারা নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন, যার হাতে দায়িত্ব অর্পণ করেছেন, হতে পারে ডক্টর ইউনূসের কোনো সিদ্ধান্ত ভারত সরকারের পছন্দ নাও হতে পারে, আমারও কোনো সিদ্ধান্ত আপনার নাও পছন্দ হতে পারে, কিন্তু দুদেশের স্ট্র্যাটেজিক্যালি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দুদেশের মধ্যে যে আদান প্রদান, যে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক আদান প্রদান, যে সম্পর্ক, যে কৃষ্টি, সেটা আপনারা ভেঙে ফেলবেন কেন? হচ্ছে এইসব। তাই আমার মনে হলো আমাদেরকে বোধহয় কেউ পরিচালনা করছে। আমরা কোনো কুচক্রী, কারো প্ররোচনা দ্বারা আমাদের দক্ষিণ এশিয়ার যারা আমরা পরপর বসবাস করছি, আমরা বোধহয় এক্সপ্লয়েড হচ্ছি, জেনে এক্সপ্লয়েড হচ্ছি। হয়তো আমাদের বুদ্ধি মাথা দিয়ে কাজ করছে না, হাঁটু দিয়ে কাজ করছে। আমার কথা হয়তো ওপার বাংলার কারোর পছন্দ নাও হতে পারে, এপার বাংলারও পছন্দ কারোর নাও হতে পারে,
আমি তো দেশবিরোধী কথা বলছি না, মানুষের কথা বলছি। আমার দেশের অর্থনৈতিক উন্নয়ন হলে আমার দেশের গ্রামীণ সভ্যতা, সাধারণ মানুষ বাঁচতে শিখবে, তার পকেটে দুটো পয়সা আসবে, দেশের জিডিপির হার বাড়বে। ও দেশের ক্ষেত্রেও তাই। আমরা যদি সকলে এক থাকতে পারি, কোনো শক্তি আমাদের ভাগ করতে পারবে না। আমাদের বিরুদ্ধে, আমাদের সীমান্তের বিরুদ্ধে অনেক অভিযোগ, আপনাদের সীমান্তের বিরুদ্ধেও অনেক অভিযোগ। আলোচনা চলছে তো, আলোচনা হয়তো, আলোচনার মধ্যে সমাধানের পথ খোঁজা হয়। তাহলে আমরা কেন দুদেশকে গালাগালি করব? অনেকেই তো বলেছিল ডক্টর ইউনূসের সঙ্গে দেখাই করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক সমাজ মাধ্যমে অনেক গালগপ্প হয়েছিল, অনেক সমালোচনা হয়েছিল। কি হলো? হয়েছে? আলোচনা হয়নি। তবু এরপরও গত 9 মাস 9.5 মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক্যালি ভারত কিছু সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশও কিছু সিদ্ধান্ত নিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিন্দুর চালালো গত 22 এপ্রিলের পর। অনেক বাংলাদেশি, অনেক গণমাধ্যম পাকিস্তানের পক্ষে কথা বলেছে। তাতে কি হয়েছে? ভারতের কোনো ক্ষতি হয়েছে? ভারতও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে। কি ক্ষতি হয়েছে? অর্থনৈতিক আমাদের ক্ষতি হচ্ছে, আপনাদের হচ্ছে, আমাদেরও হচ্ছে। শুধু বিরুদ্ধাচরণ, শুধু বিদ্বেষ, বৈরিতা করে লাভ কি? আসুন সকলে বিশ্ব নাগরিকের পরিচয়, বাঙালির পরিচয়, বাংলা ভাষার পরিচয়, আমাদের কৃষ্টি এবং সংস্কৃতি রক্ষার জন্যে আমরা আমাদের বুদ্ধি মাথা দিয়ে বের করে কথা বলি, হাঁটু দিয়ে নয়। এটাই ছিল আজকে আমার আলোচনার বিষয়। কেমন লাগলো আপনারাই বলবেন। সমালোচনা অবশ্যই করবেন, ভালো লাগলেও মন্তব্য করবেন, খারাপ লাগলেও মন্তব্য করবেন। খারাপটা আগে আমি গ্রহণ করব, কোথায় আমার ভুল, কি আমি ভুল বলেছি, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে, খারাপ লাগলে যাই করুক, আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি, আমার এই ভয়েস অফ পরমাশিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপবেন, আগামীতে যাতে আপনাদের উৎসাহেই, আপনাদের সমালোচনাতে, আপনাদের মন্তব্যে আমি আমার এই চ্যানেলকে আরও সুদূর প্রসারী করতে পারি। আরও মনের কথা, জানি না সমাজ গড়ার কাজে লাগছে কি না, তবু আমার তো নিজের মনে হবে, সেজন্যই আমি কাজটা চালিয়ে যাব। নমস্কার।